আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদহ স্টেশন থেকে। নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের প্রচুর ট্রেন রয়েছে। রাতের কোনো ট্রেনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়েই আমাদের যেতে হচ্ছে দুপুর 3টের তিস্তা তোরসা এক্সপ্রেসে। উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেনই এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমাদের এবারে ট্রেন ছিল 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। শিয়ালদহ থেকে ছাড়ে দুপুর 3টেতে আর এনজেপি পৌঁছায় রাত 2:45 এই ট্রেনের এই এক অসুবিধা, মাঝরাতে এনজেপি পৌঁছানোর পর অনেকক্ষণ স্টেশনেই ওয়েট করতে হয়। ভোর না হওয়া পর্যন্ত কোনো গাড়িই পাওয়া যায় না। সে আপনার রিজার্ভ করা গাড়িই হোক বা স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি, সূর্যের আলো ফোটানো পর্যন্ত কেউই এনজেপি থেকে যাত্রা শুরু করে না। আমাদের সবার টিকিটই ছিল AS2-তে। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই শিয়ালদহ ছেড়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করলো এনজেপির পথে। ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টা খানেকের মধ্যে আমরা চলে এলাম নৈহাটি স্টেশনে। ট্রেনে বসেই মনে মনে বড় মাকে প্রণাম জানিয়ে নৈহাটি ছেড়ে আমরা আবারও পাড়ি দিলাম পাহাড়ের পথে। আমাদের এবারে দার্জিলিং ট্রিপের মোট সদস্য সংখ্যা 24। নাচ গান হাসি মজার মধ্যে দিয়ে 12টা ঘন্টা ট্রেন জার্নি বেশ ভালোই জমে উঠেছিল। এরপর রাত 10টা নাগাদ আমাদের ট্রেন কাটোয়া ছেড়ে ফারাক্কা ব্যারেজে প্রবেশ করলো। চারপাশে ঘন কুয়াশা আর অন্ধকারে ফারাক্কা ড্যামের কোনো কিছুই স্পষ্টভাবে দেখা গেল না, শুধু জলের শব্দটাই শুনতে পেলাম। এনজেপি স্টেশনে যখন আমাদের ট্রেন প্রবেশ করলো, ঘড়ির কাঁটায় তখন রাত 3টে বাজে। প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশার মধ্যে আমরা ছাড়াও বহু মানুষ এনজেপি স্টেশনের ট্রেনের অপেক্ষায় বসে আছে। আমাদের গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল। গাড়ির ড্রাইভারকে ফোন করতে সে জানায় এত কুয়াশায় সকাল 7টার আগে এনজেপি থেকে যাত্রা শুরু করা যাবে না। এই 4 ঘন্টা আমাদের স্টেশনেই অপেক্ষা করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সিকিউটিভ লঞ্চের পাশেই রয়েছে ওয়েটিং এরিয়া। আমরা এই 4টে ঘন্টা ওখানেই কাটালাম। এরই মাঝে দেখতে পেলাম 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। ভোরের আলো ফুটতেই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের এই 24 জনের গ্রুপে অনেকের কাছেই প্রথমবার পাহাড়ে বেড়াতে আসা। প্রথমবারের জন্য পাহাড়ের স্বাদ উপভোগ করতে চলেছে তারা। আমি নিজেকেই বা কী করে বাদ দিই। আগে যতবারই পাহাড়ে এসেছি, পাহাড়কে নতুন করে পেয়েছি, নতুন করে চিনেছি, নতুন করে ভালোবেসেছি। আমার কাছে পাহাড় সর্বদাই নতুন।
রিজার্ভ গাড়ি ছাড়াও স্টেশনের বাইরে থেকে দার্জিলিং, গ্যাংটক, পেলিং যাওয়ার অনেক শেয়ার গাড়ি আছে। এছাড়াও শিলিগুড়ির বাসস্ট্যান্ড থেকে প্রতিদিনই অনেক বাস ছাড়ে, আপনারা বাসে করেও যেতে পারেন। বাস ভাড়া মাথাপিছু 110 টাকা করে। রিজার্ভ গাড়ির ভাড়া 3 থেকে 4,000 টাকা, তবে এটা সিজন অনুযায়ী ওঠানামা করে। আর শেয়ার গাড়ির ভাড়া মাথাপিছু 200 থেকে 300 টাকা। এরপর শিলিগুড়ি শহরকে পেছনে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল সেবক রোডের দিকে। মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে দুপাশের জঙ্গল দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম সেবকে। শিলিগুড়ির বেঙ্গল সাফারিকে পাশে রেখে দুপাশের জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ক্রমেই এগিয়ে চলল। এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব প্রায় 46 কিলোমিটারের মতো, যেতে সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আমাদের 4 রাত 5 দিনের দার্জিলিং ট্রিপের প্রথম দিনটা আমরা শিটংয়েই থাকব। দ্বিতীয় দিন শিটংয়ের সাইট সিন করতে করতে আমরা তাকদায় নাইট স্টে করব। তৃতীয় দিনটা আমরা তাকদা ছেড়ে দার্জিলিংয়ে পৌঁছাবো এবং চতুর্থ দিনও দার্জিলিংয়েই স্টে করব। এখান থেকেই ভালোভাবে প্রথম পাহাড়ের দর্শন পেলাম। এরই মাঝে একটা রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ি এসে দাঁড়ালো ব্রেকফাস্টের জন্য। গরম গরম 1 প্লেট মোমো দিয়েই আজকের জার্নিটা শুরু করলাম। 1 প্লেটে 8 পিস মোমো ছিল, দাম নিল 70 টাকা। খেতে যথেষ্টই ভালো ছিল। ব্রেকফাস্ট করে আবারও যাত্রা শুরু করলাম। ডান দিকে তিস্তা নদী আর বাঁ দিকে সেবক স্টেশনকে রেখে আমরা পার করলাম সেবকের রেলগেট। এগিয়ে চললাম সেবক কালীবাড়ির দিকে। সেবক কালীবাড়িকে বাঁদিকে রেখে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা চলে এলাম করোনেশন ব্রিজের সামনে। এরপর কালীজোড়া ড্যাম পার করে আমরা প্রবেশ করলাম NH10 এ। কালীজোড়া ড্যামের পাশ থেকে বিরিকধারা হয়ে আমরা প্রবেশ করব শিটংয়ে। দার্জিলিং যাওয়ার দুটো পথ আছে, একটা কালীজোড়া হয়ে কার্শিয়াং রোড ধরে দার্জিলিং যাওয়া যায়, আরেকটা হলো মিরিক রোড ধরে গোপালধারা পার করে লেপচা জগৎ আর সীমানা হয়ে দার্জিলিং যাওয়া যায়। ফেরার সময় আমরা দ্বিতীয় রুট হয়েই সীমানা আর লেপচা জগৎ থেকে এনজিপি ফিরব। আমরা রামবি থেকে বাঁদিকে চলে এলাম মংপোতে। এই মংপো থেকে শিটংয়ের দূরত্ব মাত্র 8 কিলোমিটার, যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। তবে শিটং যাওয়ার পথে আমরা সাইট সিন দেখতে দেখতে শিটং পৌঁছাবো। মিডিল শিটংয়ে আগে থেকেই আমাদের হোমস্টে বুক করা আছে, আজ আমাদের রাত্রিবাস সেখানেই। এখন আমরা প্রবেশ করছি লোয়ার শিটংয়ে। আজ আমাদের যে কটা সাইট সিন আছে তার মধ্যে প্রথমেই দেখব অরেঞ্জ গার্ডেন। শিটংয়ের মূল আকর্ষণই হলো কমলা লেবু।
চা বাগানের সাথে সাথে পথের দুধারে কমলালেবুর বাগান এই গ্রামের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। আমরা চলে এলাম এমনই এক সুন্দর কমলালেবুর বাগান দেখতে। প্রথম দর্শনেই সিটং আমাদের মন জয় করে নিল। পথের দুধারে যেদিকেই তাকাই শুধুই কমলালেবুর বাগান। এমন এক কমলালেবুর বাগানে বেড়াতে আসবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। এখানকার বেশিরভাগ বাগানেই প্রবেশ করতে মাথাপিছু 50 টাকা করে টিকিট মূল্য লাগে। ভিতরে গিয়ে কমলালেবুর সাথে যত খুশি ছবি তুলতে পারেন, কিন্তু ভুল করেও কমলালেবু পাড়তে যাবেন না। কমলালেবু পাড়লেই আপনাকে ফাইন দিতে হবে। তবে বাগানের বাইরে ছোট ছোট দোকানগুলোতে আলাদা করে আপনারা কমলালেবু কিনতে পারবেন। এখানে 1 ডজন কমলালেবুর দাম 100 টাকা। ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসে এলে সব থেকে ভালো কমলালেবু দেখতে পাওয়া যায়, কারণ এই সময় কমলালেবু পাকতে শুরু করে আর সমস্ত বাগান কমলা রঙে ভরে যায়। এই অরেঞ্জ গার্ডেনের ভিতরে বেশ কিছু হোমস্টে রয়েছে। এই হোমস্টেগুলোতে অনেকে রাত্রিবাস করে থাকেন। কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে এই হোমস্টেগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারেন। অরেঞ্জ গার্ডেনে বেশ কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আমরা পরবর্তী গন্তব্য অহলদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। অরেঞ্জ গার্ডেন থেকে অহলদারা ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, সময় লাগে 15 মিনিট মতো। চলে এলাম অহলদারাতে। এখানে গাড়ি পিছু 50 টাকা করে পার্কিং চার্জ দিয়ে বাকিটা পথ আমাদের হেঁটে যেতে হবে। এই অহলদারার মূল আকর্ষণ হলো এখানকার 360 ডিগ্রি পাহাড়ের ভিউ, তার সাথে সূর্যাস্ত এবং সূর্যোদয়। এই অহলদারা ভিউ পয়েন্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উপরে। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আপনার মনকে প্রফুল্লিত করে তুলবে। আর আপনি যদি এখানে রাত্রিবাস করে ভোরের সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য সাক্ষী হতে চান, তার জন্য রয়েছে এখানে বেশ কিছু হোমস্টে। হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হোমস্টেগুলোতে কটেজের পাশাপাশি টেন্টে থাকারও সুব্যবস্থা রয়েছে। আপনি যদি কোলাহল না পছন্দ করেন, নিরিবিলিতে থাকতে পছন্দ করেন, তাহলে এই হোমস্টেগুলো আপনার জন্য বেস্ট হবে। এই হোমস্টেগুলি পাহাড়ের চূড়াতে অবস্থিত হওয়ায় ও আশপাশে কোনো কোলাহল না থাকার কারণে এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্যের রূপ উপভোগ করতে করতে আপনি সারাটা দিন অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এই ভিউ পয়েন্টের একদিকে যেমন রয়েছে পাইনের বড় বড় গাছ, তেমনই অপরদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড় আর সমতলে বয়ে চলা তিস্তা নদীর অপরূপ দৃশ্য। এই অহলদারাতে বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং বিভিন্ন পাখি দেখতে পাওয়া যায়। এছাড়াও এখানে চা বাগান আর সিংকনা গাছের চাষ হয়।
এই নিচে যে হোমস্টেগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। আপনারা এই হোমস্টেগুলিতে এসেও থাকতে পারেন। প্রতিটি হোমস্টেতে 6টা করে রুম রয়েছে। এই অহলদারা ভিউ পয়েন্টে মোট 2টো হোমস্টে রয়েছে। প্রতিটা হোমস্টে থেকেই সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটাই এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এই ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে সেই বিখ্যাত টেগর হিল। এই পাহাড়টির আকৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো। দূর থেকে দেখলে মনে হয় কবিগুরু শায়িত অবস্থায় আছেন। আগেই বলেছি, এই ভিউ পয়েন্টে মোট 2টো হোমস্টে রয়েছে, আর প্রতিটা হোমস্টেতেই 6টা করে রুম আছে। এই হোমস্টেগুলিতে পার ডে থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে মাথা পিছু 1400 টাকা। আর যদি টেন্টে থাকতে চান, তার ভাড়া পার ডে থাকা খাওয়া খরচ নিয়ে 1200 টাকা পার হেড। অহলদারা পার্কিং এর সামনের দোকানগুলিতেও কমলা লেবু আর মোমো বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখান থেকেও বাড়ির জন্য কমলা লেবু কিনে নিয়ে যেতে পারেন। অহলদারা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য নামথিং পোখরির উদ্দেশ্যে। রিয়াং নদীর ধারে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম নামথিং পোখরি। সিটং থেকে নামথিং পোখরির দূরত্ব মাত্র 5 কিলোমিটার, যেতে সময় লাগে আধ ঘন্টার মতো। পোখরি শব্দটি একটি নেপালি শব্দ। এর অর্থ হল জলাশয় বা লেক। এই ছোট্ট গ্রামটির নাম নামথিং, তাই এই জায়গাটিকে নামথিং পোখরি নামে উল্লেখ করা হয়েছে। লেকের শুরুতেই রয়েছে বিশাল হনুমানজির মূর্তি। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময়টা এই লেকে একদমই জল থাকে না, তবে বর্ষাকালে পুরো জলাশয়টাই জলে ডুবে থাকে। এখানেই একমাত্র দেখা যায় প্রাগৈতিহাসিক কালের লুপ্তপ্রায় প্রাণী হিমালয়ান স্যালামান্ডারের। ছোট গিরগিটির মতো দেখতে এই হিমালয়ান স্যালামান্ডারকে এখনো দেখা যায় এখানে। জলাশয়ের পাশ থেকে পাইনের জঙ্গলে ঘেরা পাহাড়ের কিছুটা ওপরে একটি শিবের মন্দির রয়েছে। আমরা সেই মন্দিরের দিকেই এগিয়ে চললাম। লামাহাটা আর লেপচা জগতের মতো এখানেও রয়েছে বিশাল বড় বড় পাইনের গাছ। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলা শরীরের মধ্যে এক রোমাঞ্চের সৃষ্টি করেছে। এ এক অনবদ্য অভিজ্ঞতা। স্থানীয় কিছু লোকেদের থেকে জানতে পারলাম এই জঙ্গলে মাঝে মধ্যেই লেপার্ড দেখা যায়। পাহাড়ি উঁচু খাড়াই পথ ধরে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই স্থানটা এতটাই নিস্তব্ধ আর কোলাহলমুক্ত যে কারোর পক্ষেই এখানে একা আসতে ভয় করবে। প্রায় 15 থেকে 20 মিনিট হেঁটে আসার পর অবশেষে পৌঁছালাম মন্দিরের সামনে।
মন্দিরটা খুব একটা বেশি বড় না হলেও মন্দিরের চারপাশের পরিবেশ এই মন্দিরের গুরুত্ব বহু গুণ বাড়িয়ে তুলেছে। মন্দিরের ভেতরে সিদ্ধিবিনায়ক গণেশ ও মহাদেবের মূর্তি আর একটি ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। বড় বড় পাইন গাছের ফাঁক দিয়ে মাঝে মধ্যেই সূর্যের আলো জঙ্গলের ভেতর প্রবেশ করে চারপাশের পরিবেশটা আরো বেশি মায়াবী করে তুলেছে। এই নামথিং পোকরিতে থাকার জন্য কোনো হোটেল বা হোমস্টে নেই। এখানে আসতে হলে শিটংয়েই নাইট স্টে করে এখানে আসতে হবে। নামথিং পোকরিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। পথে দেখব আজকের শেষ স্পট আই লাভ শিটং ভিউ পয়েন্ট। শিটং গ্রামটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহকুমায় অবস্থিত একটি লেপচা গ্রাম। এই শিটংয়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট। এই স্থানটি পর্যটকদের কাছে নতুন অফবিট জায়গা হিসেবে প্রসিদ্ধ হয়ে উঠেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার কমলালেবুর বাগানের জন্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, সারাদিনের ক্লান্তি কারোর মধ্যে সেরকম দেখাই গেল না। যতদূর চোখ যায় চারিদিকে শুধু বিশাল বিস্তৃত পাহাড় আর পাইন বনের জঙ্গল। চলে এলাম আই লাভ শিটং ভিউ পয়েন্টের সামনে। এই স্থানটিও ভীষণ সুন্দর। এখান থেকে পুরো শিটং গ্রামটারই সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এখানে এসে সবাই সবার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এবার ফেরার পালা। আজকের জার্নি এখানেই শেষ হলো। চোখে মুখে কারোর বোঝা না গেলেও সবাই খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এবার পথে আর কোথাও দাঁড়াবো না, সোজা হোমস্টেতে গিয়েই একেবারে রেস্ট নেব। আজ আমাদের শিটংয়েই রাত্রিবাস। আগামীকাল আমরা শিটংয়ের আরও অনেকগুলো সাইট সিন দেখে তাকদাতে নাইট স্টে করব। তৃতীয় দিন তাকদা থেকে যাব দার্জিলিংয়ের পথে। চতুর্থ এবং পঞ্চম দিন আমরা দার্জিলিংয়েই থাকব। আমাদের 4 রাত 5 দিনের ট্রিপের একের পর এক সব ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন ঘোরাঘুরির পর কম বেশি প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিল। আমাদের সকলের লাঞ্চের ব্যবস্থা হোমস্টেতেই করা আছে। হোমস্টেতে পৌঁছাতে আমাদের 3টে বেজে গেল। পাহাড়ের কোলে রঙিন ফুলের বাগানে ঘেরা আমাদের হোমস্টে ছিল এক টুকরো স্বর্গরাজ্য। হোমস্টের পাশেই রয়েছে এরকম একটি বসার জায়গা। এখানে বসেই চায়ের কাপ হাতে নিয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সারাটা বেলা কাটিয়ে ফেলতে পারবেন।
আমাদের হোমস্টের নাম ছিল অনুগ্রহ হোমস্টে। এই হোমস্টেতে মোট 6টা রুম আছে এবং সবকটাই ডবল বেডেড। এখানে বনফায়ার করারও সুব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে সন্ধেবেলার বনফায়ারের সাথে চিকেন বারবিকিউ এর স্বাদও নিতে পারেন। এই হোমস্টের প্রতিটা রুমই মাউন্টেন ভিউ রুম, অর্থাৎ রুমে বসেই জানলা দিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবার এই দিকের কটেজের রুমগুলো আপনাদের একবার দেখাই। এই হোমস্টেতে মোট 2খানা কটেজ রয়েছে এবং প্রত্যেকটা কটেজেই 3টে করে রুম রয়েছে। এখানে 3টে রুম লাগোয়া একটা লম্বা ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে দাঁড়িয়েই সূর্যোদয় এবং সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এবার হোটেলের রুমগুলো আপনাদের দেখাই। এখানে রয়েছে 2খানা বেড, প্রতিটা বেডেই অনায়াসে 2জন করে শুতে পারবেন। এছাড়াও রয়েছে 2টো জানলা, জানলা দিয়েই ঘরে বসে বাইরের পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। এবার আপনাদের বাথরুমটা একবার দেখাই। এখানে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, পাশে স্নান করার জায়গা এবং কোমোডও রয়েছে। এই রুমে কোনো গিজার নেই, তবে জল গরম করার জন্য হিটার রড আছে। ঘরের জানলা খুলেই বাইরের চারপাশের ভিউটা একবার দেখুন। ঘরে বসেই এমন সুন্দর ভিউ পেলে বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই লাগবে না। একটু ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর ডিমের কারি। খাবারের স্বাদ খুবই ভালো, বেশি তেল মশলা ছাড়া একদম ঘরোয়া খাবার। হোমস্টের মালিক অনুগ্রহজি এখানে একটি চৌবাচ্চা করে মাছ চাষ করেন। রাতের অন্ধকারে সমস্ত আলো জ্বলে উঠলে হোমস্টেটা আরো বেশি সুন্দর লাগে। কাল সকালে অনেকগুলো স্পট ঘুরতে হবে, তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম ডিনার করতে। রাতের ডিনারে ছিল গরম গরম রুটি আর চিকেন কারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরবো দার্জিলিং সিরিজের 2য় দিনের ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।